গত ক্লাসে আমি একটা সূত্র বলছিলাম যেটা তোমার ছিল যে ডাব্লিউ ইকুয়াল টু জেড আইটি, তাই না? তো এখন আমি কথা বলবো কিছু গুরুত্বপূর্ণ তথ্য কণিকা দেবো যেখান থেকে পরীক্ষায় এমসিকিউতে বা সিকিউতে তোমরা ম্যাক্সিমাম সময় এই যে যেগুলো লিখবো সেগুলো তোমাদের ইউজ করতে হবে। তো এই জন্য এগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে আমরা জানি যে জেড সমান আমরা জানতাম কি জেড ইকুয়াল জানি যে এম বাই এন এফ, তাই না? তাহলে এখানে আমার জেডটা কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এখানে এমটা আমার কি আণবিক ভর, এনটা যোজনী, এফটা কি ফ্যারাডের সংখ্যা, তাই না? মানে এই ক্ষেত্রে এগুলো লিখলাম কারণ কি দেখো অনেক সময় তোমরা হয়তো এই ক্ষেত্রে বের করতে পারবা কিন্তু শর্টে কিছু মানগুলো মনে রাখবা। যেমন পরীক্ষায় আসে যে হাইড্রোজেন, বলতে যে হাইড্রোজেনের তোমার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মানটা কত, তড়িৎ রাসায়নিক বল এর তুল্যাঙ্ক জেডের মানটা কত। তো মনে রাখবা যে ক্ষেত্রে মানটা তোমরা একটু মুখস্থ রাখবা যে এরকম যে 0. মানে 4টা 0 104, এই মানটা একটু মনে রাখবা যে এটা তোমার হাইড্রোজেনের তৈরি তুল্যাঙ্ক। এটা কম ইউজ করা হয়, সব থেকে বেশি ইউজ করা হয় এই ক্ষেত্রে কপারেরটা। মনে রাখবা যে কপারের তৈরি তুল্যাঙ্ক যেটা যে মানটা মনে রাখবা 0.000329, এটা তোমার সেই জেডের মান। তো আমরা জেডটা এটা কেন কিভাবে বের করতে পারে, এই ক্ষেত্রে আমরা জেডটা কিন্তু বের করতে পারি যেটা কি এম বাই এন এফ, তাই না? এই ফর্মেটে তোমরা বের করলে কিন্তু একই অ্যান্সার আসবে। যেমন কপারের কিন্তু কত, কপার 63.5 ডিভাইডেড 2 ইন্টু 96500, এই মানটা মুখস্থ রাখতে বলছি কেন, যেন এটা তোমার পরীক্ষায় দেখবা যখন অ্যাডমিশন যখন আসে তখন কি মানগুলো তোমার তাড়াতাড়ি বের করার জন্য এরকম মান লিখে থাকে। আর অনেক সময় দেখবো তোমার এমসিকিউতে বলে দেবে যে কপারের জেডের মানটা কত বা তৈরি তুল্যাঙ্কের মানটা কত, তখন তোমরা এরকম যে মুখস্থ রাখো তাহলে তোমার এই ক্ষেত্রে বের করতে মানে বের করার জন্য আবার ক্যালকুলেটর ব্যবহার করা লাগবে না, তোমরা ইজিলি বের করতে পারবা। আর একটা দেখবো সিলভারের তৈরি তুল্যাঙ্ক জেডের যে মানটা, এটা মনে রাখবো যে 0.001118 এত। তো এই ক্ষেত্রে এই তিনটা মানটা সব থেকে বেশি ইউজ করা হয়। তো এখন একটা এইচডাব্লিউ দেবো যেটা তোমাদের জন্য পরীক্ষায় মানে এটা পরীক্ষার জন্য মোটামুটি ইম্পর্টেন্ট বা জেনে রাখা ভালো। এইচডাব্লিউটা হলো কি, এখানে দেখো আমি লিখে রাখছি যে একটি মনে করো তোমার সিলভার নাইট্রেট দ্রবণ দেওয়া আছে এবং আরেকটা কি দিচ্ছে কপার নাইট্রেট দ্রবণ দেওয়া আছে। এদের যে দুইটা পৃথক দ্রবণকে মনে করো তোমার সিরিজে সংযুক্ত করে তাদের মধ্যে দিয়ে কিছু মনে করো তোমার তড়িৎটা কি প্রবাহিত করা হয় বা বিদ্যুৎ প্রবাহিত করা হয়। এই সময় দ্বিতীয় দ্রবণ থেকে 0.705 গ্রাম কপার সঞ্চিত হলে প্রথম দ্রবণ থেকে কি পরিমাণ সিলভার সঞ্চিত হবে। অর্থাৎ কি আমার দুইটা দ্রবণ আছে, সিলভার নাইট্রেট এবং কপার নাইট্রেট দ্রবণ দিয়ে আছে। এদের মধ্যে কি যখন তড়িৎ যখন প্রবাহিত করা হয় তখন এই ক্ষেত্রে কি 0.705 গ্রাম কপার তোমার জমা হয় বা সঞ্চিত হয়। আর প্রথম দ্রবণ থেকে আমার এখন বের করতে হবে যে কি পরিমাণ সিলভার সঞ্চিত হবে, অর্থাৎ আমার কপার যেহেতু আছে আমার সিলভারটা বের করতে হবে। তো যেহেতু এক্ষেত্রে এত গ্রাম দেওয়া আছে তো আমার জানতে হবে যে এক্ষেত্রে আমি কোন সূত্রটা অ্যাপ্লাই করব। তোমাদের হয়তো আমি শিখাইছিলাম যে ফ্যারাডের প্রথম সূত্র ছিল কি ডাব্লিউ ইকুয়াল টু জেড আইটি, এটা ছিল ফ্যারাডের প্রথম সূত্র। আর সেকেন্ড সূত্র ছিল কি W1 বাই W2 ইকুয়াল টু ছিল কি আমার E1 বাই E2, এটা আমার ছিল তার সেকেন্ড সূত্র, ফ্যারাডের সেকেন্ড ল। তাহলে এখান থেকে তোমার বের করতে হবে যে কার মানটা, W2 এর মান, সরি W1 এর মানটা, W1 থেকে W1টা আমরা বের করবো। তো তোমাদের কাজ হবে এটা এইচডাব্লিউ তোমরা দেখবা, চেষ্টা করে দেখবা যে এই ম্যাথটা তোমরা কেউ বের করতে পারো কি না। তো আমি বলতেছি এখানে এইটাকে বলা হয় আমার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তো তুল্যাঙ্ক সমান সূত্র আমরা একটু আগে জানছি যে তুল্যাঙ্ক জেড ইকুয়াল টু জানে কি এম বাই এন এফ। তো এখন দেখো তোমরা এটা বের করে দেখবা যে বের করতে পারো কিনা। তো W1টা বের করে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। তো প্রথম কথা বলবো তোমার তড়িৎ বিশ্লেষক প্রবাহের নিয়ামক, মানে এখানে কয়েকটি নিয়ামকের উপরে নির্ভরশীল হয়ে থাকে। তো মনে রাখবা যে তড়িৎ বিশ্লেষক প্রবাহীটা তিনটা নিয়ামকের উপর নির্ভরশীল, হ্যাঁ তিনটা। তো তো জানতে হবে যে এই তিনটা নিয়ামকগুলা কি কি। প্রথম নিয়ামকটাকে আমরা বলতে পারি যে তোমার আয়নের ঘনমাত্রা, আয়নের ঘনমাত্রা। সেকেন্ডটাকে আমরা বলতে পারি যে তড়িৎ বিশ্লেষের প্রকৃতি, তড়িৎ বিশ্লেষের প্রকৃতি। এবং থার্ড নিয়ামকটা হলো তোমার তাপমাত্রা। পরীক্ষায় তোমার এটা এমসিকিউতে আসতে পারে যে তোমার তড়িৎ বিশ্লেষক প্রবাহের নিয়ামকগুলা কয়টি বা নিচের কোনটি। তড়িৎ বিশ্লেষক প্রবাহের নিয়ামক তো মনে রাখবা যে আয়নের ঘনমাত্রা, প্রকৃতি এবং
তাপমাত্রা। তো এই তিনটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো এখানে আরেকটা কোশ্চেন এমসিকিউতে আসতে পারে, মনে রাখবা যে দ্রবণের ঘনমাত্রা যত বৃদ্ধি করা হয় তোমার কি হয় এই তড়িৎ বিশ্লেষ্য প্রবাহীটাও তত কি হয় বৃদ্ধি পায়। অর্থাৎ কি তড়িৎ বিশ্লেষের সঙ্গে তোমার আয়নের ঘনমাত্রার সম্পর্ক হলো তোমার সমানুপাতিক সম্পর্ক, মানে যদি এটা বৃদ্ধি করা হয় তাহলে তোমার এটাও বৃদ্ধি পেয়ে যাবে। তো এখান থেকে এমসিকিউটা আমার জন্য এগুলা ইম্পর্টেন্ট। তো এখন আমি দেখাবো তোমার তড়িৎ বিশ্লেষণের কৌশল, মানে কিভাবে তড়িৎ বিশ্লেষণ হয়ে থাকে। তড়িৎ বিশ্লেষণের কৌশলটা এটা তোমার তোমার 9-10 অবশ্য পড়ে আসছো, এটা তোমার অনেক সময় কোশ্চেনটা সি কিউ গ বা ঘতে আসতে দেখা যায়, কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েটের জন্য অতটা বেশি ইম্পর্টেন্ট না, এটা 9-10 জন্য বেশি ইম্পর্টেন্ট ছিল। যেমন দেখো সাপোজ আমি এখানে একটা পাত্র রাখাবো, তো মনে করো সাপোজ এই পাত্রটার মধ্যে মনে করো আমার যে দণ্ড থাকে তাই না, তো মনে করো সাপোজ দণ্ডটাকে বলতে পারি আমরা কি তড়িৎদ্বার। তো মনে করো সাপোজ আমার এই পাশে একটা দণ্ড রাখলাম, এই পাশে একটা কি দণ্ড বা তড়িৎদ্বার রাখলাম। তো এই ক্ষেত্রে কিন্তু আমি দুইটা তড়িৎদ্বার পাইলাম। দেন এর সঙ্গে কি আমার একটা ব্যাটারি যুক্ত করতে হবে তাই না। তো মনে করো সাপোজ আমি এখান থেকে দাগ দিয়ে, ব্যাটারির ক্ষেত্রে মনে রাখবো যে একটা থাকে বড় দাগ, একটা থাকে ছোট দাগ। তো এখানে দাগ দিয়ে মনে করো এইখানে আমি একটা লাইট বা বাল্ব রাখলাম, বাল্ব। দেন এখান থেকে এটাকে মিলাই দিলাম। তো এটা আমার কি এটা তড়িৎ বিশ্লেষণের একটা কি মানে কৌশল, মানে কিভাবে তোমার এই ক্ষেত্রে তড়িৎটা প্রবাহিত হয় বা কি কোন সময় এখানে মানে বিদ্যুৎটা জ্বলে ওঠে, সেটা এই সাইজে আমি একটু পরে ব্যাখ্যা করব। তো সাপোজ যদি মনে করো আমি এখানে সোডিয়াম ক্লোরাইডটা দ্রবণের মধ্যে রাখি, এটা কি আমার লবণ তাই না। তো আমরা জানি সোডিয়াম ক্লোরাইড একটা লবণ, যেটা কি হয় তোমার এর মধ্যে কি অবশ্যই তড়িৎটা কি হয় প্রবাহিত হয় তাই না। তো মনে রাখবা যে সোডিয়াম ক্লোরাইড যখন তোমার কেলাস জালিতে থাকে, কেলাস জালিতে মানে এটা একটা নির্দিষ্ট স্থান, মনে রাখবা যে সোডিয়াম ক্লোরাইড যদি তোমার এরকম কেলাস জালিতে বা নির্দিষ্ট স্থানে যদি এরকম আবদ্ধ থাকে, তখন মনে রাখবা যে এই জালির মধ্যে থেকে কখনো তোমার তড়িৎ প্রবাহিত হয় না। কথাটা আমি আবারও বলছি, মনে রাখবা যে সোডিয়াম ক্লোরাইডের আয়নসমূহ কেলাসের মধ্যে কেলাস জালিতে যদি নির্দিষ্ট স্থানে আবদ্ধ থাকে, তাহলে তোমার এর মধ্যে দিয়ে কোনো প্রকার তোমার তড়িৎ প্রবাহিত হবে না। কিন্তু যখন তোমার সোডিয়াম ক্লোরাইডটা যখন তোমার কি হয় বিগলিত বা তোমার গলিত অবস্থায় হয় বা তোমার দ্রবীভূত অবস্থায় হয়, তখন কি হয় এই সোডিয়াম ক্লোরাইডটা তখন তোমার ভেঙে যেয়ে সোডিয়াম ক্লোরাইডটা ভেঙে দিয়ে কি তৈরি করে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস আয়ন তৈরি করে। অর্থাৎ মনে রাখবা যে বিগলিত বিগলিত বা দ্রবীভূত অবস্থায় তোমার সোডিয়াম ক্লোরাইডটা কি হয় বিদ্যুৎ প্রবাহিত হয়। তো যখন এরকম পাত্রের মধ্যে যখন তোমার সোডিয়াম এবং ক্লোরিন যখন আসে, তখন কি তার সবসময় এরকম মুক্ত ফরম্যাটে বা আয়ন ফরম্যাটে থাকবে, সোডিয়াম প্লাস ফরম্যাটে থাকে, ক্লোরিন থাকে মাইনাস নেগেটিভ ফরম্যাটে। তো এখন দেখো এই যে তড়িৎদ্বার এখানে রাখলাম, যে এখন কথা হচ্ছে আমার বাম পাশের তড়িৎদ্বারটার নাম কি এবং ডান পাশেরটার নাম কি। তোমরা মনে রাখবা যে বাম পাশে যেটা থাকে সর্বদাই সেটা কি হয়ে থাকে তোমার অ্যানোড তড়িৎদ্বার হয়, মানে ব্যাটারির বাম পাশে সর্বদা তোমার কি থাকে অ্যানোড থাকে। তারপর দেখো এখানে সিস্টেম মনে রাখবা যে এই যে ব্যাটারিটা আমি রাখলাম, ব্যাটারির ক্ষেত্রে এটা কিন্তু আমার বড় দাগ, এটা আমার ছোট দাগ। মনে রাখবা যে যেটা বড় দাগ হয় তার চার্জটা কি হয় সবসময় মনে রাখবা যে প্লাস হয়, মানে বড় দাগটা চার্জ সবসময় নেগেটিভ, আর স্মল দাগ মানে মিন করে এক্ষেত্রে চার্জটা হবে কি নেগেটিভ। তো এখন যদি আমি এমসিকিউতে কোশ্চেন বলে দিই যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অ্যানোড তড়িৎদ্বারটার চার্জ কি হয়, অর্থাৎ তোমার অ্যানোড তড়িৎদ্বারটি তোমার ধনাত্মক হয় নাকি ঋণাত্মক হয়, তাহলে মনে রাখবা যে এই ক্ষেত্রে যেহেতু ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে তোমার অ্যানোডটা এখানে রয়েছে অবস্থিত রয়েছে, সুতরাং বলতে পারি যে এটা অবশ্যই কি হবে তোমার অ্যানোড ধনাত্মক প্রান্ত হবে। তাহলে এর যে অ্যানোড হয় তাহলে এই পাশটায় কি হবে অবশ্যই ক্যাথোড হবে, আর ক্যাথোডের চার্জটা কি হবে অবশ্যই কি হবে তোমার নেগেটিভ হবে। তাই এখান থেকে কোশ্চেন তোমার এমসিকিউতে আসতে পারে যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অ্যানোড তড়িৎদ্বারটির মানে চার্জ কি হয় বা সে কোন ধরনের চার্জ প্রাপ্ত হয়, তাই মনে রাখবে যে কি ধনাত্মক চার্জ প্রাপ্ত হয়। তো এখানে আমি আরেকটা টপিক বলে রাখি যে মনে রাখবে যে তোমার বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে তোমার মোট দুইটা কৌশল নিয়ে কথা বলা আছে, একটা তোমার আছে তড়িৎ বিশ্লেষণ কৌশল, একটা তোমার রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক কৌশল নিয়ে। মনে রাখবা যে ওই রাসায়নিক কৌশলের ক্ষেত্রে মনে রাখবা যে অ্যানোডটা সবসময় কি হয়ে থাকে নেগেটিভ হয়,
আর ওই ক্ষেত্রে কোনো ব্যাটারি থাকে না। তো তোমরা মনে রাখবে যে যেই কোষের ক্ষেত্রে ব্যাটারি থাকবে না সেই কোষের ক্ষেত্রে অ্যানোডটা হয়ে যাবে নেগেটিভ, আর যদি ব্যাটারি থাকে তাহলে সেই ক্ষেত্রে অ্যানোডটা কি হবে, পজিটিভ। এটা কিন্তু এমসিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তো এখন দেখো এই ক্ষেত্রে কৌশলটা কিভাবে হয়ে থাকে। দেখো যখন তোমার সোডিয়ামগুলো যখন দ্রবণে যখন যায় বা বিগলিত অবস্থায় যখন থাকে তখন কি এটা তোমার কি ভেঙে যায়, ভেঙে সোডিয়াম প্লাস ফরম্যাটে হয়ে যায় আর ক্লোরিনটা কি হয় নেগেটিভ ফরম্যাটে চলে আসে। তখন কি হয় দেখো সোডিয়ামের চার্জ কিন্তু পজিটিভ। তো আমরা জানি কি সবাই তো জানি যে প্লাস মাইনাসে কি একটা আকর্ষণ বল কাজ করে। তখন কি হয় তোমার এই সোডিয়ামটা ক্যাথোডে জমা হয়, কারণ প্লাস মাইনাসে এটা আকর্ষণের ফলে সোডিয়ামটা ক্যাথোডে চলে যায়। আর এই ক্লোরিন চার্জ যেহেতু নেগেটিভ, তার ক্লোরিন তোমার কি হয়, ক্লোরিন তখন তোমার কি অ্যানোডে চলে যায়। তো এইভাবে তারা কি সোডিয়াম এখানে যায়, ক্লোরিন যখন এখানে আসে তখন কি এখানে তোমার মাত্র তখন কি প্রবাহিত হয় এবং এখানে একটি লাইটটা জ্বলে ওঠে। তো আমরা এভাবে বলতে পারি যে তোমার সোডিয়াম ক্লোরাইডটা এই ফরম্যাটে তোমার প্রবাহিত হওয়ার ফলে বিদ্যুৎটা জ্বলতে পারে। তো এটা তোমার তড়িৎ বিশ্লেষণের কি একটা কৌশল। আর এই ক্ষেত্রে তোমার তাহলে মনে রাখবা যে অ্যানোডে আমার কি ঘটলো, তাহলে অ্যানোডে কিন্তু আমার ঘটছে কি জারণ ঘটছে, তাই না? জারণ ঘটার ফলে কি সোডিয়াম কি করে, সোডিয়াম এখানে যে একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস ফরম্যাট হয়ে যায়, আর ক্লোরিন মাইনাস মনে রাখবা যে একটি ইলেকট্রন কি করে সে গ্রহণ করে শুধু ক্লোরিন ফরম্যাটে চলে যায়। এই ফরম্যাটে আমরা কি অ্যানোড এবং ক্যাথোডটা নির্ণয় করতে পারি। এটাই তোমার সেই কৌশল। বলবো বিশুদ্ধ বক্সাইড বা অ্যালুমিনিয়ামের তড়িৎ বিশ্লেষণে অ্যালুমিনিয়াম ধাতু তোমরা কিভাবে নিষ্কাশন করবা। তো মনে রাখবা যে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয় তোমার দুইটা উপায়ে। তো এখন দেখা পাচ্ছি সেই দুইটা উপায়গুলো আমার কি কি। তো প্রথম যে উপায়টা হলো সেই উপায়টা লিখতেছি, যে প্রথমটা মনে রাখবা যে বক্সাইটের বিশোধনে অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপাদন, যেটাকে আমরা বলতে পারি, এটাকে বলতে পারি কি আমরা অ্যালুমিনিয়াম, মানে এটা অ্যালুমিনার সংকেত, যার নাম আছে অ্যালুমিনিয়াম অক্সাইড বা অ্যালুমিনা। এটা হচ্ছে প্রথম ওয়ে। আর দেন সেকেন্ড ওয়েটা হলো যে অ্যালুমিনার তড়িৎ বিশ্লেষণ দ্বারা, মানে এই দুইটা উপায়ে আমরা কি অ্যালুমিনিয়ামটা কি মানে ধাতুটা নিষ্কাশন করতে পারে। তো প্রথমে কথা বলবো আমি প্রথমটা নিয়ে, যে বক্সাইটের বিশোধনে আমরা কিভাবে অ্যালুমিনা উৎপাদনটা করতে পারি, তাই না? তো প্রথমটা নিয়ে আমি কথা বলবো। আর সেকেন্ড তোমরা এমন ইজিলি বের করতে পারো, মানে যখন তোমার কথা বলছে কি তড়িৎ বিশ্লেষণ, এটা মানে কি তোমার ওই আগের ফরম্যাটে তোমার কি ওই যে অ্যানোড ক্যাথোড তোমার তৈরি করতে হবে, ব্যাটারি রাখতে হবে, দেন সেই ফরম্যাটে তোমার কি ওই যে যখন তোমার এর মধ্যে যখন তুমি ওই অ্যালুমিনিয়ামটা যখন রাখবা তখন কি হয় তোমার এই ক্ষেত্রে ওই অ্যালুমিনিয়ামের ধাতুর কি তোমার এক্ষেত্রে কি মানে তোমার এটা অদক্ষেপ পড়ে। তো আমরা সেরকম ফরম্যাটে কি আমরা তোমার অ্যালুমিনিয়ামটা এই ক্ষেত্রে এইভাবে নিষ্কাশনটা করতে পারে। তো আমার এখন মূল লাগবে তোমার এই বক্সাইটের বিশোধনে অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপাদন, যেটা তোমার এখান থেকে কোশ্চেন এখান থেকে পরীক্ষায় মানে আসে না বলেই চলে, শুধুমাত্র তোমার এমসিকিউর জন্য মোটামুটি এই টপিকসটা একটু ইম্পর্টেন্ট। তো এখন যেটা কথা বলবো যে কি বক্সাইটের বিশোধনে অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপাদন, তো বা অ্যালুমিনিয়াম উৎপাদন। তো জানতে হবে যে আমার বক্সাইট জিনিসটাকে পরীক্ষায় এমসিকিউতে কোশ্চেন দেবে যে নিচের কোনটি বক্সাইটের সংকেত। তো মনে রাখবা যে Al2O3 ইন্টু 2 অণু পানি, এইটা কি বলা হয় তোমার মানে অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস 2 অণু পানি, যেটাকে বলতে পারি আমরা কি বক্সাইট। তো পরীক্ষায় যে এমসিকিউ আসে যে বক্সের সংকেত কোন, তাহলে মনে রাখবা যে Al2O3 ইন্টু 2 অণু পানি, এটা হচ্ছে তোমার বক্সাইট। আমরা এই বক্সাইট থেকে কি তৈরি করতে পারি, এই Al2O3 বা অ্যালুমিনা তৈরি করতে পারে। তো আমরা কিভাবে তৈরি করবো, এই জন্য আমার কাজ করতে হবে কি মনে রাখবো যে প্রথমে আমার বক্সাইটটা গুঁড়া নিতে হবে, অর্থাৎ গুঁড়া বক্সাইটকে মনে রাখবা যে এই গুঁড়া বক্সাইটকে 45% সোডিয়াম হাইড্রক্সাইড সহ তোমার উত্তপ্ত করতে হবে। তো আমি কি বললাম, প্রথমে কি হবে আমার গুঁড়া বক্সাইটটাকে 45% সোডিয়াম হাইড্রক্সাইড সহ কি আমার প্রথমে উত্তপ্ত করতে হবে। যখন আমি উত্তপ্ত করব তখন কি হয়, এই ক্ষেত্রে দ্রবণীয় সোডিয়াম অ্যালুমিনেট, যার সংকেত হচ্ছে এরকম যে NaAlO2 তৈরি করা যায়।
তাহলে কথাটা আমি কি আবার বলছি, তোমরা কিন্তু এটা কিন্তু অবশ্যই নোট করে রেখো, মনে রাখবা। প্রথমে বলছি যে আমরা বক্সাইট থেকে অ্যালুমিনা উৎপাদন করতে পারি। এর জন্য প্রথমে আমার কাজ কি, প্রথমে আমার গুঁড়া বক্সাইটটা নিতে হবে। এই গুঁড়া বক্সাইটটাকে মনে রাখবা যে 45% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সহ কি উত্তপ্ত করতে হবে। উত্তপ্ত করলে কি হয়, এই দ্রবণীয় সোডিয়াম অ্যালুমিনেট তোমার কি হয়, তোমার প্রথমে তৈরি হবে। যখন তৈরি হবে তখন কি আমার এই উৎপন্ন সোডিয়াম AlO2, এই উৎপন্ন সোডিয়াম অ্যালুমিনেটকে যখন আমি পানিতে যখন দিব, মানে পানিতে যখন দ্রবীভূত করব, তখন কি এখান থেকে আমার সিলিকন ডাইঅক্সাইড SiO2 ও Fe2O3 মুক্ত হয় বা মুক্ত করা যায়। মানে মনে রাখবা যে যখন আমার এই সোডিয়াম অ্যালুমিনেট যখন আমার উৎপন্ন হয়, এই উৎপন্ন সোডিয়াম অ্যালুমিনেটকে যখন তোমার পানিতে যখন দ্রবীভূত করা হয়, তখন ওখান থেকে কি হয়, আমার সিলিকন ডাইঅক্সাইড এবং আয়রন অক্সাইড বা এটা বলতে ফেরাস অক্সাইড, সরি এক্ষেত্রে ফেরিক অক্সাইড কি আমার প্রথমে কি মুক্ত করে দেয় বা মুক্ত হয়ে যায়। তখন কি হয়, পরে পরে যখন এই সোডিয়াম Al2O3 কে যখন তোমার আর্দ্র বিশ্লেষণ করা হয়, আর্দ্র বিশ্লেষণ, তাহলে বললাম যখন তোমার এই সোডিয়াম অ্যালুমিনেটকে যখন তোমার আর্দ্র বিশ্লেষণ করা হয়, তখন এই আর্দ্র বিশ্লেষণ করলে এখান থেকে আমার কি অ্যালুমিনিয়াম অক্সাইড এই রূপে সে অধক্ষিপ্ত হয়ে যায়, অধক্ষিপ্ত হয়। তারপরে কি হয়, তারপর একে যখন তোমার 1500 ডিগ্রি সেলসিয়াস, 1500 ডিগ্রি যখন সেলসিয়াস যখন তাপমাত্রা যখন দেওয়া হয়, তখন এখান থেকে আমার কি বিশুদ্ধ অ্যালুমিনা আমার উৎপন্ন হয়, বিশুদ্ধ অ্যালুমিনা উৎপন্ন হয়। এ আছে আমার মূল প্রসেস। তাহলে অ্যালুমিনিয়াম সংকেত কি বললাম যে Al2O3। তাহলে এইখানে আমি কথাগুলো তোমাদের আরেকবার বলছি, দেখো তোমরা ভালোভাবে নোট করতে পারো। তাহলে প্রথমে বলছি যে আমরা বক্সাইট থেকে অ্যালুমিনা বা অ্যালুমিনিয়াম অক্সাইডটা আমরা কি উৎপাদন করতে পারি। এর জন্য প্রথমে আমার কি করতে হবে, প্রথমে আমার গুঁড়া বক্সাইটটাকে 45% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে কি হয়, এটাকে মনে করো তোমার উত্তপ্ত করতে হবে। যখন তুমি উত্তপ্ত করবা, তখন এখান থেকে আমার কি সোডিয়াম অ্যালুমিনেটটা কি হয়, তৈরি হয়। আর এই উৎপন্ন সোডিয়াম অ্যালুমিনেটকে যখন তোমার পানিতে যখন দ্রবীভূত করা হয়, তখন সেখান থেকে আমার সিলিকন ডাইঅক্সাইড এবং ফেরিক অক্সাইড কি এখান থেকে মুক্ত হয়ে যায়। আর যখন মুক্ত হয়, তখন তারপরে এই সোডিয়াম অ্যালুমিনেটটাকে যখন আর্দ্র বিশ্লেষণ যখন করা হয়, তখন এখান থেকে আমার কি অ্যালুমিনিয়াম অক্সাইড রূপে সেটা অধক্ষিপ্ত হয়। তারপরে যখন 1500 ডিগ্রি সেলসিয়াস যখন তাপমাত্রা যখন দেওয়া হয়, তখন এখান থেকে আমার কি বিশুদ্ধ অ্যালুমিনা উৎপন্ন করে। তো আমরা এরকম ফরম্যাটে আমরা কি বিশুদ্ধ মানে বক্সাইট থেকে আমরা কি অ্যালুমিনা তৈরি করতে পারি। এটা হচ্ছে তার প্রসেস বা কৌশল। ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন। পরীক্ষায় তোমার সংখ্যাতে ক নাম্বারের কোশ্চেনটা আসতে দেখা যায় যে ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন কাকে বলে। তো সংজ্ঞাটা মনে রাখবা এরকম যে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একটি অধিক সক্রিয় ধাতুত্ব জিনিসের উপরে অন্য একটি কম সক্রিয় ধাতুর প্রলেপ সৃষ্টি করাকে ইলেকট্রোপ্লেটিং বলে। অর্থাৎ আমি এখানে শর্টে লিখতেছি এরকম যে অধিক সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতুর প্রলেপ, সৃষ্টি করে। তো সংজ্ঞাটা মনে রাখবা যে আমি আবারও বলছি, সংজ্ঞা তুমি লিখে নিও এরকম যে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একটি অধিক সক্রিয় ধাতুর উপরে অন্য একটি কম সক্রিয় ধাতুর প্রলেপ সৃষ্টি করাকে বলা হয় তোমার ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন। তো এখন জানতে হবে যে ইলেকট্রোপ্লেটিং এর উদ্দেশ্যটা কি, তাই না, মানে কেন ইলেকট্রোপ্লেটিংটা আমরা করব বা এর উপকারিতা কি, তাই না, উদ্দেশ্য। তো উদ্দেশ্যটা ক্ষেত্রে প্রথম আমাকে সাপোজ জানতে হবে, যেমন দেখো আমাদের মনে করো যখন সাধারণ যে লোহার তৈরি যে জিনিসপত্রগুলো থাকে, তাই না, সেগুলো দেখবা তুমি যখন অনেকদিন যখন রেখে দেবা, তখন দেখবা ওর উপরে কি একটা মরিচা পড়ে। তো মনে রাখবা যে এই মরিচার হাত থেকে রক্ষা করার জন্য, মানে এই মরিচের হাত থেকে মানে রক্ষা পাওয়ার জন্য বা ক্ষয়প্রাপ্ত যেন না হয় ওই জিনিসটার, এই জন্য মরিচের হাত থেকে ক্ষয়প্রাপ্ত যেন না হয় সেজন্য নিকেল বা ক্রোমিয়াম ধাতুর কি
প্রলেপ দেওয়া হয়, যার ফলে তখন কি সেই জিনিসটা কি আর ক্ষয়প্রাপ্ত হয় না। তো আমি কি বললাম, সাধারণত লোহার তৈরি জিনিসপত্র বাতাস ও জলীয়বাষ্পের বিক্রিয়ায় কি সহজে কি মরিচা ধরে যায়, যার ফলে কি ওই ধাতুটা কি ক্ষয়প্রাপ্ত হয়। আর এই ক্ষয়প্রাপ্ত যেন না হয় সেই জন্য নিকেল বা ক্রোমিয়াম ধাতুর কি হয়, প্রলেপ মানে প্রলেপ সৃষ্টি করা হয়, যার ফলে কি মরিচের হাত থেকে সেটা রক্ষা পায়। দেন সেকেন্ডলি কথা বলবো, তোমার যেই জিনিসের উপরে তোমার প্রলেপ দেওয়া হয় সেই জিনিসটা তখন তোমার কি অনেকটা ব্রাইট বা উজ্জ্বল দেখায়, মানে সেই জিনিসটা দেখতে একটু ব্রাইটনেসটা কি হয় বেড়ে যায় বা উজ্জ্বল দেখায়। আর যেমন দেখো আমরা জানি কি ঘড়ির চেনের উপরে কি হয় রূপার মতো কি এটা যখন 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 তোমার প্রলেপ যখন দেয় যখন কি দেখবা যে একটা রূপার মতো কি উজ্জ্বল দেখায়, তাই না? তো সেটা এই জন্য বলতে পারতেছি যে তড়িৎ প্রলেপন দিলে পারে সেই বস্তুটা কি হয় উজ্জ্বল দেখায়। আর একটা বিষয় আমরা এখানে বলতে পারি সেটা হচ্ছে যে তড়িৎ প্রলেপন দ্বারা যেখানে তোমার কি তড়িৎ প্রলেপন যখন যেখানে তোমার করা হয় সেটা কি স্থায়িত্বটা একটু বেশি হয়, মানে সেটার অধিক স্থায়িত্ব হয়। অর্থাৎ যার উপরে তড়িৎ প্রলেপন করা হয় সেটার স্থায়িত্ব কি হয়ে যায়, বেড়ে যায়, এই জন্য বলতে পারি যে আমরা অধিক স্থায়িত্ব। তো এখন আমি একটা এর ব্যাখ্যা দেব তোমার একটা চিত্রের সাহায্যে, মানে তোমরা কিভাবে আমরা মানে প্লেটিংটা করে থাকি সেটা আমি এখন দেখাবো। তো এখন বলছি সেই টপিকের জন্য কি বলছে এখানে বর্ণনা করতে হবে আমার যে আমরা কিভাবে ইলেকট্রোপ্লেটিং করে থাকি। তো এই জন্য প্রথমে কি আমার একটা মনে করো সাপোজ আমি যে কোনো একটা লোহার তৈরি জিনিস মনে করো যে কোনো একটা লোহার তৈরি জিনিস নিচ্ছি, মনে করো একটা লোহার তৈরি চামচ, লোহার তৈরি চামচের উপরে পলিপেনটা দেব। তো এই লোহার তৈরি চামচের উপরে যখন আমি পলিপেন দেবো সেই জন্য কি প্রথমে কি আমার একটা কাচের পাত্র নিতে হবে, সেটা আমার একটা কাচের পাত্র। সেই কাচের পাত্রের মধ্যে আমাকে সাপোজ পলিপেন দেওয়ার আগে কি আমার একটা নিকেল সালফেটের দ্রবণ নিতে হবে, নিকেল সালফেট। তো আমরা সবাই জানি যে দ্রবণ যখন যায় তখন কি নিকেল সবসময় কি এই নিকেলটা সবসময় মনে রাখবা যে অ্যানোডে অবস্থিত করে। আর যখন আমরা আগেই বলছি যে যখন তোমার দ্রবণ যখন যায় তখন কি সবসময় এগুলো তার কি আয়ন ফরম্যাটে বিচরণ করে, অর্থাৎ নিকেল তখন হয়ে যাবে নিকেল 2+ আর সালফেট হয়ে যাবে কি সালফেট 2-, মানে সবসময় তারা মুক্ত অবস্থায় থাকে। তো এই যে আমার পলিপেন দেওয়ার আগে মানে প্রথম মূল কাজটা করতে হবে কি প্রথমে লোহার তৈরি যে জিনিসটার উপরে আমি পলিপেনটা দেবো সেই সেই লোহার এখানে আশেপাশে আমি একটা চামচ দিয়ে দেখাচ্ছি, মনে করো সেই চামচটাকে প্রথমে কি আমার মনে রাখবা যে ফার্স্ট স্টেপে আমার প্রথমে কস্টিক সোডা মানে প্রথমে ওই লোহার তৈরি চামচটাকে প্রথমে কস্টিক সোডা দিতে হবে এবং পরে সালফিউরিক অ্যাসিড দিতে হবে, মানে এই দিয়ে প্রথমে ওইটাকে আমি কি ধুয়ে নেব। তাহলে কি বললাম, প্রথমে লোহার তৈরি ওই চামচটাকে প্রথমে কস্টিক সোডা দেবো এবং পরে সালফিউরিক অ্যাসিড দিয়ে এটাকে ভালো করে আমরা ধুয়ে নেব। তো ধুয়ে এখন মনে রাখবো যার উপরে পলিপেনটা দেবো তাকে সবসময় মনে রাখবো যে ডান পাশে রাখবো বা ক্যাথোডে রাখবা। হ্যাঁ, মনে রাখবো যে যার উপরে আমরা পলিপেনটা দেবো তাকে আমরা সবসময় কি আমরা ক্যাথোডে রাখবো। মনে করো সাপোজ সেই ক্ষেত্রে আমি একটা চামচের উপর পলিপেন, তো এখানে আমি একটা মনে করো সাপোজ যেমন ধরো একটা চামচ আঁকাই দিলাম, আমি আঁকাতে কম পাই তো এখানে সাপোজ ধরলাম এটা একটা চামচ। হ্যাঁ, তোমাকে ধরে নেওয়া কিন্তু এটা একটা চামচ, লোহার একটা চামচ আঁকালাম। তাহলে বলছি এই চামচটা কোথায় আছে, কোথায় ক্যাথোডে অবস্থিত, তাই না? আর তাহলে আমার এই নিকেলটা কোথায় অবস্থিত, অ্যানোডে অবস্থিত, অ্যানোড। তো এখন দেখো এই ক্ষেত্রে কি আমার একটা ব্যাটারি সৃষ্টি হবে, তাই না? তো ব্যাটারি সৃষ্টি করার প্রথমে দাগ দেবো, এখানে একটা বড় দাগ একটা ছোট দাগ, দেন এখান থেকে দাগ দিয়ে আমার ক্যাথোডের সঙ্গে মিলাই দিও, ঠিক আছে? আর এই ক্ষেত্রে যেহেতু ব্যাটারি ছোট থাকতে এটা নেগেটিভ প্রান্ত সবসময়, এটা আমার কি পজিটিভ প্রান্ত, যার ফলে কি আমি আগেই বলছি যে যেখানে ব্যাটারি থাকবে সেক্ষেত্রে অ্যানোডের এই তড়িৎদ্বারটার চার্জটা কি হবে, অবশ্যই আমার পজিটিভ চার্জ হবে আর এটা হবে কি নেগেটিভ চার্জ হবে, তাই না? তো এখন দেখো মূল কাজ, তো যখন আমার ধুয়ে নেওয়া যখন কাজ যখন শেষ হবে তখন কি এই যে কাঁচের পাত্রের মধ্যে যে আমি নিকেল সালফেটটা নিলাম এই দ্রবণটার ক্ষেত্রে কি হয় আমার নিকেলটা কোথায় চলে গেল, আমার তোমার অ্যানোডে চলে গেল। তোমরা এখানে এটা লিখে নেবা যে ওই প্রথমে ধুয়ে নেওয়ার পরে লিখে নেবা যে কাঁচের পাত্রে নিকেল সালফেটের যখন দ্রবণ নেওয়া হয় তখন এই নিকেল দণ্ডটা কোথায় যায়, তোমার অ্যানোডে চলে যায়। আর কাঁচের চামচটা কোথায় যাবে, ক্যাথোডে চলে যাবে। ক্যাথোডে যখন যাবে এই ক্ষেত্রে মনে রাখবা যে দ্রবণের যত নিকেল আয়নের পরিমাণ যেন হ্রাস না পায় সেজন্য নিকেলটা সবসময় তোমরা অ্যানোডে হিসেবে ব্যবহার করবা। এখন দেখো এখন যখন এই যে ব্যাটারি যে আমার এখানে দেয়া আছে এই ব্যাটারির মধ্যে যখন তড়িৎ যখন চালনা করা হয় তখন কি হয় এই যে ক্যাথোডে যে আমার চামচটা আছে সেই চামচটা কি হয় এই নিকেলটা এখানে যে কি করে এটা প্রলেপ সৃষ্টি করে, কারণ দেখো নিকেলের চার্জটা কি আমার পজিটিভ আর সালফেটের চার্জটা কি আমার নেগেটিভ। তাই সালফেটটা অবশ্যই কি হবে তোমার ক্যাথোডের দিকে আসবে আর নিকেলটা সবসময় কি হবে তোমার
এই সালফেট আসবে কোথায়, অ্যানোডে, আর নিকেল যাবে কোথায়, ক্যাথোডে। কারণ নিকেলের চার্জটাকে পজিটিভ আর ক্যাথোডে আমার কি নেগেটিভ, তাহলে অবশ্যই কি নিকেলটা কোথায় যাবে, ক্যাথোডে যাবে। তো যখন ক্যাথোডে যখন যাবে তখন কি এখানে আমার সেই পলিপনটা তখন কি হবে, সৃষ্টি হবে, এবং এখানে আমার তড়িৎ পলিপনটা সৃষ্টি করতে, সেটা কি আমার নিকেল জায়গায় জমা হচ্ছে। তো এই ফরম্যাটে আমরা কি তোমার এই যে পলিপনটা কি তৈরি করতে পারে। তো আমি এখানে তোমরা এখানে চিত্র আকারে লিখে দেবা যে চিত্র লোহার চামচের উপরে তো নিকেলের নিকেল দ্বারা তড়িৎ পরিবহন। তো আমি এই ব্যাখ্যাটা আর একবার বলছি, তোমরা ভালো করে এটা অবশ্যই নোট ডাউন করলে, আর তোমাদের মানে বই না বললে হয়ে যাবে। তো এই ক্ষেত্রে তোমাদের প্রথম কাজ হবে যে ফার্স্টে কাজ প্রথমে লোহার তৈরি যে জিনিসটার উপর আমরা পলিপন দেবো, যেখানে যে চামচটা, যেখানে আমরা চামচের উপর কি এখানে পলিপন দেবো, তাই না। তো লোহার তৈরি ওই চামচটাকে প্রথমে কি বলছি, প্রথমে লৌহ কষ্টিক সোডা এবং পরে লৌহ সালফিউরিক অ্যাসিড দিয়ে প্রথমে তুমি ভালো করে কি নেবা, ধুয়ে নেবার পরে যখন সেকেন্ড পজিশন তোমরা এখানে লিখবা যে এই কাঁচের পাত্রে কি আমরা একটা নিকেল সালফেট দ্রবণ নেব, যার বিন্দু কি মধ্যে কি নিকেলটা যাবে আমার অ্যানোড ব্যবহার করব, আর সালফেটটা ব্যবহার করবো কোথায়, সরি এই ক্ষেত্রে কি চামচটা ব্যবহার করবো কোথায় আমরা, ক্যাথোডে, অর্থাৎ নিকেল অ্যানোডে যাবে, আর ক্যাথোডে যাবে কোনটা আমার, চামচটা। দেন যখন এই ক্ষেত্রে একটু উল্লেখ করে যে নিকেলের পরিমাণ যাতে হ্রাস না পায়, এর জন্য সবসময় নিকেলটা অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। দেন যখন তোমার ব্যাটারিতে যখন চালনা করা হয় তখন কি এই ক্যাথোড রূপে নিকেলটা তোমার এখানে অ্যানোড রূপে যে নিকেলটা সেটা সবসময় কি হবে, তোমার ক্যাথোডে যে জমা হবে। কারণ যেহেতু তোমার নিকেলের চার্জটা পজিটিভ আর ক্যাথোডের চার্জটা কি নেগেটিভ, এই জন্য নিকেলটা যে তোমার কি হবে এই লোহা চামচের উপর কি জমা হবে, যার ফলে এখানে একটা পলিপনের সৃষ্টি হবে। তো এই ফর্মেটে আমরা কি তোমার ওই তড়িৎ পরিবহনটা সৃষ্টি করতে পারে। দেন এই সাইডে কিছু বিক্রিয়া দেখাবো, মানে এখানে যে বিক্রিয়াটা ঘটলো সেই বিক্রিয়াটা এক্ষেত্রে আমরা দেখা দিতে পারি। তো প্রথমে এখানে লিখে দেবা যে তড়িৎ বিশ্লেষের বিয়োজন, মানে এই ক্ষেত্রে কি হয়, প্রথমে কাজ হবে আমার নিকেল সালফেটটা ছিল, তাই না, এটা কি ছিল আমার দ্রবণের অ্যাকুয়াস ফর্মেটে ছিল। তো প্রথমে এটা কি ভেঙে যে আমার কি তৈরি করেছিল, নিকেল 2+ তৈরি করছে, প্লাস সালফেট তৈরি করছে কি 2- ফর্মেট তৈরি করলো। দেন আমার কাজ হচ্ছে কি অ্যানোডে কি ঘটছে, অ্যানোডে গেছে কোনটা আমার নিকেল। এখন নিকেল সবসময় কি করে, নিকেলে কিন্তু ইলেকট্রন সবসময় কি ত্যাগ করে, তাই না। তো মনে রাখবা যে নিকেল 2টা ইলেকট্রন ত্যাগ করে, নিকেল সবসময় কি হয়, নিকেল 2+ হয়। আর ক্যাথোডে গেছে কোনটা, ক্যাথোডে গেছে আমার এই ক্ষেত্রে লোহার চামচটা, তাই না। কিন্তু এখন তো লোহার চামচটা ক্ষেত্রে আমরা তো প্রলেপ তো ব্যবহার করতে হবে, তাই না। এখানে প্রলেপের সময় কি করে, তখন এই যে নিকেল 2+টা সে তখন 2টি ইলেকট্রন গ্রহণ করে শুধু নিকেল হয়, মানে তার এটার অপোজিট লিখছে এখানে। নিকেলের এই ক্ষেত্রে সেই নিকেল যে সলিড অংশটা, এই সলিড অংশটা কি হয়, সেটার প্রলেপ পড়ে। তাহলে এইরকম ফর্মেটে আমরা এটা দেখা দিতে পারি। তোমরা মনে রাখবা যে এক্ষেত্রে এটা এমসিকিউতে কোশ্চেন দেয় যে অ্যানোডে ঘটে কি, মনে রাখবা যে অ্যানোডে সবসময় এক্ষেত্রে আমার জারণ ঘটছে আর ক্যাথোডে ঘটছে আমার কি বিজারণ। তো এইভাবে যে আমরা এক্ষেত্রে দেখাই দিতে পারে, এইভাবে আমরা তড়িৎ পরিবহনটা সৃষ্টি করতে পারি।